জি স্যার। ওকে, তাহলে ফিক্সড পয়েন্ট ফাংশন কাকে বলে সেটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ফিক্সড পয়েন্ট ফাংশন কাকে বলে সেটা আমরা বুঝলাম। আমরা ফিক্সড পয়েন্ট ফাংশনের আবার নতুন করে এই ফাংশনটার যা আছে সব, এই চ্যাপ্টার যা আছে সব পড়বো, এবং মনে থাকে যেন এই চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার থেকে কিন্তু বড় প্রশ্ন একটা থাকবে আর ছোট প্রশ্ন একটা থাকবে। তার মানে বড় প্রশ্নের জন্য 10 মার্কস, আর ছোট প্রশ্নের জন্য হচ্ছে 5 মার্কস, 15 মার্কস থাকবে এখানে। আমার কথা বোঝা গেছে? তাহলে ফিক্সড পয়েন্ট ফাংশন কাকে বলে সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এখন দেখো, ছোট প্রশ্নে এটা থাকে এরকম, স্থানান্তরিত, প্রশ্নটা থাকে এইভাবে যে স্থানান্তরিত ফাংশনের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু নেই। ঠিক আছে, স্থানান্তরিত ফাংশনের কোনো নির্দিষ্ট বিন্দু নেই। তো দেখো, এটা কি? এটা হচ্ছে, মনে করো তুমি যদি, তোমার কাছে এই একটা অক্ষ আছে, ঠিক আছে, এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা যখন ফার্স্ট ইয়ার জ্যামিতি পড়ি অক্ষের রূপান্তর পড়ছিলাম না? এখন মূল বিন্দুকে এই জায়গা থেকে ধরো এই জায়গায় নিয়ে নিলাম, এই জায়গার নাম মনে করো ও প্রাইম, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে এটাতে যদি আমি অক্ষ দেই, এরকম যদি দেই, তাহলে মূল বিন্দুকে স্থানান্তর ঘটানো হয়েছে কিনা? মূল বিন্দুকে স্থানান্তর করা হয়েছে। তো এখানে ধরো কোনো বিন্দু আছে পি, যেটা পুরান অক্ষের সাপেক্ষে তার স্থানাঙ্ক এক্স ওয়াই, নতুন অক্ষের সাপেক্ষে তার স্থানাঙ্ক কত? এক্স প্রাইম ওয়াই প্রাইম। ওকে, এখন দেখো, এই যে স্থানান্তরের কারণে পুরান স্থানাঙ্ক এবং নতুন স্থানাঙ্কের কোনো মিল নাই, তাহলে সেটাই হচ্ছে স্থানান্তরিত বস্তুর কোনো নির্দিষ্ট বিন্দু নেই। এটাই হচ্ছে কথা। এখন আসো, ঘূর্ণায়মান তলের একটি মাত্র নির্দিষ্ট বিন্দু আছে, সেটি হচ্ছে তার কেন্দ্র। অর্থাৎ মনে করো এটার সাপেক্ষে একটা তল এরকম ঘুরতেছে, এই যে আমি কলমটা যেভাবে মুভ করতেছি এইভাবে সে ঘুরতেছে। তাহলে এখানে সবাই ঘুরতেছে শুধুমাত্র এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে স্থির বিন্দু। স্থির বিন্দু সাপেক্ষে ঘুরতেছে, তার মানে কেন্দ্রটা হচ্ছে ফিক্সড। ওকে, এখন পরের অংশটা দেখো। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে টি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে তাদের ফিক্সড পয়েন্ট কারা কারা হবে? ধরো এখানে এক্স এর মান 0 বসাও, তাহলে টি অফ 0 সমান কত হবে? টি অফ এক্স ইকুয়াল টু কত? 0 স্কোয়ার মানে 0। এক্স এর মান 1 বসাও, তাহলে টি অফ এক্স ইকুয়াল টু কত? 1 স্কোয়ার মানে কত? 1। বুঝা গেছে? এখন এক্স এর মান -1 বসাও, তাহলে টি অফ এক্স ইকুয়াল টু কত হবে? -1 স্কোয়ার ইকুয়াল টু 1। কিন্তু এখন খেয়াল করে দেখো, এই যে 0 কার সাথে সম্পর্ক করতেছে? 0-এর সাথে। 1 কার সাথে সম্পর্ক করতেছে? 1-এর সাথে। -1 সে 1-এর সাথে সম্পর্ক করতেছে, তাহলে -1 কিন্তু ফিক্সড পয়েন্ট না। কে কে ফিক্সড পয়েন্ট? 0 এবং 1 হচ্ছে ফিক্সড পয়েন্ট। যারা নিজেদের সাথে সম্পর্ক তৈরি করবে তারাই হচ্ছে ফিক্সড পয়েন্ট। আমার কথা কি বোঝা গেছে? ফিক্সড পয়েন্ট কারা? বুঝেছো? জি স্যার। বুঝছি স্যার। ওকে, তাহলে ফিক্সড পয়েন্ট কি, কাকে বলে সেটা আমরা বুঝলাম। এখন দেখো এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। তোমার এই ধরনের অঙ্ক থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে 4 মার্কস, যে ছোট প্রশ্নগুলো যেটা থাকে 4 মার্কসের, যে প্রশ্নগুলো থাকে সেইগুলো থাকবে। ওকে, তো তোমাকে প্রশ্ন থাকলো যে তোমাকে একটা ম্যাপিং দিয়ে বললো যে এই ম্যাপিং এর স্থির বিন্দু কারা কারা সেটা বের করো। তাহলে আমার কাছে যে কিটা দেয়া আছে, খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো। আমার কাছে যে প্রশ্নটা দেয়া আছে, ধরি একটা ম্যাপিং, এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এবং যাকে ডিফাইন করা হয়েছে কিভাবে? টি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আকারে ডিফাইন করা হয়েছে। ওকে, এখন বলছে যে টি এর নির্দিষ্ট বিন্দুগুলো বের করো, অর্থাৎ এক্স এর মান বসালে এখানে যা বসাবে, এখানে যাতে ওই মানগুলো যদি আসে তখন তারাই হচ্ছে স্থির বিন্দু। তাহলে আমরা জানি যে স্থির বিন্দু হবার শর্ত কি? টি অফ এক্স সমান কত হতে হবে? টি অফ এক্স ইকুয়াল টু এক্স হতে হবে, এটা হচ্ছে স্থির বিন্দুর শর্ত। তাহলে আমি আবার টি অফ এক্স ইকুয়াল টু কত সংজ্ঞায়িত করছি কিভাবে? এক্স স্কোয়ার ভাবে। তাহলে আমরা কি দিতে পারি? আমরা জানি যে স্থির বিন্দুর জন্য টি অফ এক্স ইকুয়াল টু এক্স। আবার আমার এই ফাংশনে টি অফ এক্স ইকুয়াল টু কিভাবে সংজ্ঞায়িত করা? এক্স স্কোয়ার। তাহলে টি এক্স এর বদলে কত দিতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স দিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0,
এক্স কমন নাও, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কি লিখতে পারি, এক্স এর মান জিরো, এক্স মাইনাস ওয়ান এর মান জিরো, তার মানে এক্স এর মান জিরো, আরেকটা হচ্ছে এক্স এর মান কত, ওয়ান। তাহলে এই ফাংশনটার জন্য স্থির বিন্দু কারা কারা, একটা জিরো আরেকটা হচ্ছে ওয়ান। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কি এটা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা আমার মনে হয় এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা শিট দেখে, যেহেতু পিডিএফ ফাইলটা দিয়েছি গ্রুপে, দেখলেই বুঝতে পারবে নাকি। আমরা একটু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলোতে যাই, হ্যাঁ নাকি? যদিও এগুলো আগে পড়া হয়ে গেছে একবার, তার আমার মনে হয় না যে এগুলাতে বেশি সমস্যা হবে। আর সমস্যা যদি হয়ে থাকে তাহলে আগামী ক্লাসে বলবো আমি, যে জায়গায় সমস্যা হবে সেটা সলভ করে দিব। ওকে, তাহলে এইগুলো সব হয়ে গেছে, এগুলো সব পারবা। এখন আসো নতুন টপিক, যেটা হচ্ছে, এটাকে একটু ছোট করা লাগবে মনে হয়। ওকে, তাহলে দেখো, এখন আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে সংকুচন চিত্রণ বা কন্ট্রাকশন ম্যাপিং। ঠিক আছে, আমাদের নতুন যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে কন্ট্রাকশন ম্যাপিং। কন্ট্রাকশন ম্যাপিং, ঠিক আছে। তো কন্ট্রাকশন ম্যাপিং কিভাবে করতে হয় সেটা দেখো। কন্ট্রাকশন ম্যাপিং এর সংজ্ঞাটা নানান ভাবে দেওয়া যায়, ঠিক আছে। এখন দেখো প্রথম সংজ্ঞাটা আমরা দিব। ওকে, দেখো, কন্ট্রাকশন ম্যাপিং এর সংজ্ঞা মেট্রিকের সাহায্যে দেওয়া যাবে, আবার নর্মের সাহায্যে দেওয়া যাবে, আমাকে দুইটাই জানতে হবে, ঠিক আছে। তো আমার কাছে যদি মেট্রিকের সাহায্যে দিতে হয় তাহলে আগে এইটাকে চিনতে হবে, এটা হচ্ছে একটা মেট্রিক জগৎ, এটাকে বলা হয় মেট্রিক জগৎ। মেট্রিক জগৎ হচ্ছে আসলে এক্স হচ্ছে একটা সেট, এবং ডি হচ্ছে একটা ফাংশন যে চারটা শর্ত মানে, এবং তাদেরকে দুজনকে একসাথে মিললে হয় মেট্রিক জগৎ। এখন এই ম্যাট্রিক্স জগতে এক্স হচ্ছে ডি এর সাপেক্ষে ম্যাট্রিক্স জগৎ। এখন এই এক্স তাদের নিজেদের মধ্যে যদি সম্পর্ক করা হয় টি এর সাপেক্ষে, যেখানে এক্স এর সদস্য এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এই এক্স এখানকার যার সাথে সম্পর্ক তৈরি করবে তার নাম হচ্ছে টি এক্স। কারণ আমরা জানি যে ওয়াই কোড আমরা কি লিখি বলতো, এফ অফ এক্স। অর্থাৎ দ্বিতীয় সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। সেজন্য আমাদের এখানে ফাংশন যেহেতু টি, সেজন্য দ্বিতীয় সেটের উপাদানকে আমি প্রকাশ করব কি দ্বারা, টি এক্স দ্বারা। ওয়াই এর সাথে যে সম্পর্ক তৈরি করবে দ্বিতীয় সেটে, সেই উপাদানকে নাম দিব আমরা টি ওয়াই। ওকে, এখন এমন একজন কে থাকবে, এই যে তাদের মধ্যে সংকুচন চিত্র হওয়ার জন্য এমন একটি বাস্তব সংখ্যা কে থাকবে যেন এক্স এবং ওয়াই এর ডিফারেন্স, এই যে দেখো, ডিস্টেন্স ফাংশন অফ টি অফ এক্স কমা টি অফ ওয়াই, অর্থাৎ এই দুইজনের ডিস্টেন্স ফাংশন থেকে ছোট অথবা সমান হবে। অর্থাৎ ডিস্টেন্স ফাংশন অফ টি অফ এক্স টি অফ ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা ওয়াই। অর্থাৎ প্রথম সেটের দুইটা উপাদানের যে ডিস্টেন্স ফাংশন এক্স ওয়াই, সেটা এই দুইজনের ডিস্টেন্স ফাংশন থেকে, এই দুইজনের ডিস্টেন্স ফাংশন কত, টি অফ এক্স টি অফ ওয়াই, এই দুইজনের ডিস্টেন্স ফাংশন থেকে প্রথম সেটের ডিস্টেন্স ফাংশনটা হয় সমান হবে অথবা বড় হবে, যেখানে কে একটা মান থাকতে হবে, কে এর একটা মান থাকতে হবে, এবং কে এর মান কি হবে, লেস দেন ওয়ান। জিরো থেকে বড়, লেস দেন ওয়ান, এরকম হতে হবে। যদি একটা ম্যাপিং এ এই শর্তটা মেনে প্রথম দুইটা উপাদানের যে ডিস্টেন্স ফাংশনের সাথে দ্বিতীয় সেটের উপাদানের ডিস্টেন্স ফাংশনের শর্ত যদি এটা মেনে চলে, তখন তাকে বলা হয় সংকুচন চিত্রণ। আমার কথা বোঝা গেছে, সংকুচন চিত্রণ কাকে বলে? বুঝেছো? বোঝা জি গেছে কিনা স্যার। সংকুচন? ওকে,
জি তাহলে স্যার। সংকুচন চিত্রণ কাকে বলে স্যার, বোঝা গেছে। এখন এই সংকুচন চিত্রণটা দুই ভাবে আমরা দিব, একটা হচ্ছে মেট্রিকের সাহায্যে আর একটা হচ্ছে নর্মের সাহায্যে। ঠিক আছে, এখন দেখো নর্মের সাহায্যে কিভাবে দেই। নর্মের সাহায্যে যদি এটার বর্ণনাটা দেই তাহলে আমরা আগের মতোই যে কাজটা করব সেটা হচ্ছে এক্স একটা নর্ম ফাংশন হবে। তাহলে আমরা দিব এক্স, আগে ছিল এক্স ডি, ডি হচ্ছে একটা মেট্রিক ফাংশন। এখন হবে এক্স কার সাথে, আগে ছিল মেট্রিক জগৎ, এখন হবে এক্স এই নর্ম ফাংশনের সাপেক্ষে এক্স কে কি বলা হবে, এই পুরাটাকে বলা হবে নর্ম জগৎ। ঠিক আছে, তাহলে সে হচ্ছে একটা নর্ম জগৎ। এখন এই নর্ম জগতের দুইটা এক্স এরকম আছে, এই এক্স এর সদস্য এখানে থাকবে, এই এক্স এর সদস্য এখানে থাকবে, তাদের মধ্যে সম্পর্ককে আমি কি দ্বারা প্রকাশ করব, টি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, যেখানে এখানে একটা উপাদান এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে। সে যার সাথে সম্পর্ক তৈরি করবে সে হবে টি এক্স, ওয়াই যার সাথে সম্পর্ক তৈরি করবে সে হবে কত, টি ওয়াই। যদি টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল টু কে ইন্টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হয়, তখন টি কে বলা হবে সংকুচন চিত্রণ। আগের মতো, আগে ছিল, আগে ডিস্টেন্স ফাংশন দিয়ে দেখাইছি, এখন নর্ম দিয়ে দেখাচ্ছি। আমার কথা বোঝা গেছে। আমরা যখন ডিস্টেন্স ফাংশন দিয়ে দেখাইছি তখন কি ছিল, ডিস্টেন্স ফাংশন অফ টি এক্স কমা টি ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই দিয়েছি। তাহলে এই সংখ্যাটা যখন ব্যবহার করব তখন বলবো যে মেট্রিক জগতের জন্য সংকুচন চিত্রণ এরকম হবে। আর যদি আমি নর্ম জগতের জন্য যদি বলি তাহলে ডিস্টেন্স ফাংশন না দিয়ে আমি দিব নর্ম ফাংশন, নর্ম ফাংশন অফ টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই is less than equal to k into norm function of x minus y, যেখানে k এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট, এবং k মাস্ট বি রিয়েল নাম্বার। তাহলে সংকুচন চিত্রণকে দুই ভাবে বর্ণনা করা যায়, একবার নর্মের সাহায্যে আর একবার কি কার সাহায্যে, মেট্রিকের সাহায্যে। আমার কথা বোঝা গেছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো যেহেতু আমাদের সংকুচন চিত্রণ যে ফাংশনটা আছে সেটাকে দুই ভাবে প্রকাশ করা যায়, একবার কিভাবে, নর্মের মাধ্যমে, আরেকবার কি এর মাধ্যমে, আরেকবার হচ্ছে মেট্রিকের মাধ্যমে, নাকি? সেজন্য আমাদের এখানে একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যকে বলা হয় বানাক সংকুচন উপপাদ্য। বলা হয় কি, বানাক সংকুচন উপপাদ্য। এই বানাক সংকুচন উপপাদ্য আমরা দুই ভাবে বর্ণনা করব। আমরা তাহলে কি করব, আমার কাছে বানাক সংকুচন উপপাদ্য থাকবে, সংকুচন উপপাদ্য। এটা আমি দুই ভাবে প্রমাণ করব, উপপাদ্য। ঠিক আছে, দুই ভাবে। প্রথমটা নর্ম দিয়ে, নর্ম জগতের জন্য, নর্ম জগতের জন্য। দ্বিতীয়টা প্রকাশ করব কার জন্য, মেট্রিক জগতের জন্য। তাহলে তোমাকে প্রশ্ন থাকবে এরকম, সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক সংকুচন নীতি বর্ণনা করো, অথবা সম্পূর্ণ নর্ম জগতে বানাক সংকুচন নীতি বর্ণনা করো। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে তোমাদের যে বইটা, তোমরা সায়েন্স ভিউ পড়তেছো নাকি কি পড়তেছো? সায়েন্স ভিউ স্যার। তো সায়েন্স ভিউতে এটার শুধুমাত্র একটা থিওরি দেয়া, কিন্তু পরীক্ষাতে যদি একবার বানাক সংকুচন এই যে মেট্রিক জগতের কথা লেখা থাকে, আরেকবার লেখা থাকবে বানাক জগতের জন্য বা নর্ম জগতের জন্য, এই কথা লেখা থাকে, দুইটা অল্টারনেট, সেম মানে কি, জিনিস একই কিন্তু থিওরি হচ্ছে দুইটা, একটা মেট্রিক জগতের জন্য প্রমাণ করতে হয়, আরেকটা হচ্ছে নরম জগতের জন্য প্রকাশ করতে হয়। ঠিক আছে, তো তোমরা তো 2023-এর পরীক্ষার্থী নাকি? জি এই তো স্যার। 2022-এ এই যে এটা চলে আসছে, 2022-এ বানাক জগতের জন্য বানাক সংকুচন নীতি বর্ণনা করো, এটা চলে আসছে, এটা 2022-এ চলে আসছে। তাহলে আমাদের এটা আসবে মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক সংকুচন নীতি বর্ণনা করো, মেট্রিক জগতের জন্য আমাদের পড়তে হবে।
নরম জগতের জন্য সেটা 2022-এ চলে আসছে। এবং তোমরা যে বইটা পড়ো সেখানে শুধু একটাই দেয়া, কিন্তু এটা দুইটা কিন্তু আলাদা থিওরি। একটা বানাক সংকুচন নীতি মেট্রিক জগতের জন্য প্রমাণ করব, আর একটা হচ্ছে নরম জগতের জন্য প্রমাণ করব। আমার কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তো তোমরা অনেকেই জি পড়তে গিয়ে স্যার। দেখবা যে বানাক সংকুচন নীতি চলে আসছে, বাদ দিয়ে দিব, এরকম চিন্তা করলে মানে ভুল করবা। কারণ বানাক সংকুচন নীতি দুইটা ক্ষেত্রে কাজ করে, একটা হচ্ছে নরম জগতের জন্য, আর একটা হচ্ছে মেট্রিক জগতের জন্য। গত পরীক্ষায় 2022-এ নরম জগতের জন্য আসছে, তার মানে এখন আসবে মেট্রিক জগতের জন্য। ওকে। তো তার আগে আমরা এই থিওরিটার উপর ভিত্তি করে আরো কিছু ছোট প্রশ্ন আছে, সেটা সলভ করব। যেমন ধরো এই প্রশ্নটা দেখো। আহ আগের মতো তোমার কাছে একটা সংকুচন আছে, অপারেটর আছে, যেটা বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, এবং যেটাকে ডিফাইন করা হয়েছে t(x) সমান 3/4x। এখন দেখাও যে টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে। টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে মানে হচ্ছে টি এর একটা ফিক্সড পয়েন্ট আছে। ফিক্সড পয়েন্ট, নির্দিষ্ট বিন্দু মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইগুলা প্রমাণ এবং বিন্দুটি নির্ণয় করো। যখন এরকম প্রশ্ন থাকবে অনন্য বিন্দু আছে এবং অনন্য বিন্দু নির্ণয় করো, তখন আমরা এটা নর্ম জগৎ অ্যাপ্লাই করে মিলাবো। তো আমাদের প্রথমে দেওয়া আছে, ধরি t(x) = 4/3x দ্বারা সংজ্ঞায়িত। এখন আমি এক্স এর জন্য একবার লিখলাম, আরেকটা উপাদান যদি ওয়াই থাকতো তাহলে ty = 3/4y লিখতাম। আমার কথা বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন খেয়াল করো, নর্ম জগতের জন্য যদি আমি বানাক উপপাদ্য প্রমাণ করি, তাহলে নর্ম জগতের জন্য কি ছিল? t(x - ty) এর নর্ম < k (x - y) না? একটু আগে দেখছি বানাকের যে উপপাদ্য যেটা, সেটাতে নরম জগতের জন্য প্রমাণ করলে এই অংশটা প্রমাণ করা লাগে। তাহলে সেজন্য আমাদের t(x) দরকার, t(y) দরকার। তাইলে আমরা কি দিলাম? নর্ম অফ t(x - t(y)। t(x) এর মান কত? 3/4x। এটা হচ্ছে 3/4y, 3/4 কমন নিলাম, তাহলে x - y। এখন দেখো এই যে জায়গাটা, এটা কত? এটাকে যদি আমি কে ধরি, কে সমান কত? 3/4। এই মানটা এক থেকে ছোট না? 3/4 এক থেকে ছোট না? জি স্যার। তাহলে আমরা এই যে 3/4 কে আমি কে ধরলাম। আমার শর্ত কি হতে হবে? আমার শর্ত হতে হবে t(x - ty) এর নর্ম লেস দেন অথবা ইকুয়াল হতে হবে। লেস দেন অথবা কি ইকুয়াল হতে হবে। এখন দেখো আমার কাছে কে কে যদি 3/4 ধরি, তাহলে সম্পর্কটা এরকম লিখতে পারি, এবং এখানে কি আছে? ইকুয়াল আছে। তাহলে আমার তো ইকুয়াল এবং লেস দেন যে কোনো একটা থাকলেই স্যাটিসফাই। তাহলে আমরা বলতে পারি যে বানাক স্থিরীকৃত বিন্দু উপপাদ্য অনুযায়ী এর একটি অনন্য স্থির বিন্দু আছে। এই এই থিওরিটা যারা, এই শর্ত যারা মানবে, সরি এখানে এটা, এখানে যারা থাকবে, এই যে মাইনাস থাকবে, যারা এই শর্ত মানবে, বুঝছো? বানাক উপপাদ্য অনুসারে যারা এই শর্ত মানবে তাদের জন্য একটা কি থাকবে? ফিক্সড পয়েন্ট থাকবে। ফিক্সড পয়েন্ট থাকবে। তাহলে কারো ফিক্সড পয়েন্ট আছে কিনা নাই সেটা বের করার জন্য এই শর্ত মানে কিনা সেটা আমরা চেক করব। আমার কথা বোঝা গেছে? আমরা এটা চেক করব। তো আমাদের কাছে এই যে ম্যাপিংটা আছে, সে এই শর্তটা মানে, তাহলে সেজন্য আমরা বললাম যে বানাক স্থিরীকৃত উপপাদ্য অনুযায়ী একটি অনন্য স্থির বিন্দু আছে। এটা লিখলাম। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন স্থির বিন্দু হওয়ার শর্ত কি? স্থির বিন্দু হওয়ার শর্ত t(x = x) যদি দেখানো যায় তাহলে স্থির বিন্দু না? তাহলে এক্স কে স্থিরীকৃত বিন্দু হওয়ার জন্য স্থিরীকৃত বিন্দুর সংজ্ঞা অনুযায়ী t(x) সমান কত কি হতে হবে? এক্স হতে হবে। তাহলে t(x = x, t(x) এর মান কত? 3/4x। তাহলে আমরা কত বললাম এখানে? 3x = 4x, দ্যাট ইজ x = 0। বলা যায়? এটা বলা যায় কিনা? যাই স্যার। তাহলে আমার যে স্থির বিন্দুটা সেটা হলো 0, হচ্ছে আমার স্থির বিন্দু। তাহলে আমরা বলতে, আমাকে প্রশ্নে কি চাইছিল? দেখো আমাকে প্রশ্নে চাইছিল যে
একটি অনন্য স্থির বিন্দু আছে সেটা প্রমাণ করার জন্য বলছে। সেটা বানাকের উপপাদ্য দিয়ে আমরা বলছি যে তার একটা স্থির বিন্দু আছে, সেটা বানাকের থিওরি মানলেই বলবো যে সে স্থির বিন্দু আছে। এরপরে বলছি যে স্থির বিন্দুটি নির্ণয় করো। এখন দেখো স্থির বিন্দু আমি নির্ণয় করতে পেরেছি কিনা। এই যে এক্স এর মান 0, সেটাই হচ্ছে, তাহলে 0 হচ্ছে আমার কি স্থিরকৃত বিন্দু। বোঝা গেছে কি? বোঝা গেছে? বুঝছি স্যার। ওকে, তাহলে এখন পরের প্রশ্নটা দেখো। এটাও সেম আগেরটার মতো। এইখানে মান দেওয়া আছে কত? টি অফ এক্স ইকুয়াল টু হাফ এক্স। বুঝছো? টি অফ এক্স ইকুয়াল টু হাফ এক্স। এটাও ঠিক আগের মতো প্রমাণ করা যাবে, এটা মনে হয় তোমরা নিজেরা দেখলে পারবা, নাকি বলে দেয়া লাগবে? পারবো স্যার। এটা পারবা তাহলে। তাহলে এটাও আমরা রেখে দিলাম, এটা তোমরা দেখে নিও। আর যদি না না পারো তাহলে আগামী ক্লাসে আমি এটার যে জিনিসগুলো বুঝতে পারতেছো না সেটা কি করে দিব। ওকে, এখন যাই তাহলে পরের প্রশ্নটাই। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে 6 নম্বরটা। ঠিক আছে, 6 নম্বরটা দেখো কি বলছে। 6 নম্বরটা বলছে যে দেখাও যে টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই। অতএর জন্য একটি চিত্রণ টি এর স্থিরীকৃত বিন্দু নাও থাকতে পারে। এই শর্তের জন্য যদি আমার কাছে, আমরা জানি যে যদি সে এই রকম শর্ত মানে, তাহলে আমরা কি বলি, এটা বানাকের উপপাদ্য মানে, তার মানে তার স্থির বিন্দু আছে। কিন্তু এমন একটা ফাংশন তুমি নির্ধারণ করো যার জন্য এই শর্ত মানলেও তার জন্য আমরা বলবো যে স্থির বিন্দু নাই। আমার কথা বোঝা গেছে? সেই শর্ত মানে, কিন্তু ফাংশনটা এমন যে সেই শর্তটা মানলেও সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যে সেই স্থির বিন্দু নাই, এরকম একটা ফাংশন তোমাকে ধরতে হবে। তো ধরি, আমরা চিত্রণটিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি। টি এক্স সমান হচ্ছে এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স যখন এক্স এর মান নেগেটিভ, আর মাইনাস হাফ প্লাস হাফ এক্স যখন এক্স এর মান 0 অথবা পজিটিভ। এই মানটা তোমাদের মনে রাখতে হবে। আমার কথা বোঝা গেছে? এই ফাংশনের মানটা, এই অঙ্কের জন্য ফাংশনের মান কি হবে সেটা মুখস্থ রাখা লাগবে। আমাকে এমন একটা ফাংশন ধরতে হবে যে ফাংশনের জন্য স্থির বিন্দু যাতে পাওয়া না যায়, তাহলে আমি ফাংশনটা ধরলাম এইভাবে। দেখো যেহেতু এখানে কে কে আছে, টি অফ এক্স আছে, আর একটা কে আছে, টি অফ ওয়াই আছে, তাহলে সেম এক্স এর বদলে ওয়াই দিয়ে লিখলে এখানে এই পুরা রাশিটায় যেখানে এক্স ছিল সেটাকে ওয়াই দিয়ে লিখলাম, এবং তাদের একজনের নাম দিলাম সমীকরণ 1, আরেকজনের নাম দিলাম সমীকরণ 2। এখন খেয়াল করো, আমার এখানে ধরো এই যে ফাংশনটা দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে পজিটিভের জন্য, এটা হচ্ছে পজিটিভ এবং 0-র জন্য, আর এটা হচ্ছে কি নেগেটিভের জন্য। তাহলে আমি কি করলাম, এক্স ওয়াই দুইজনেই যদি নেগেটিভ হয় এবং 0 হয়, তার মানে এক্স নেগেটিভ এবং 0, ওয়াই নেগেটিভ এবং 0, তার জন্য এই শর্তটা কি রকম কাজ করে দেখি। তাহলে টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই, যেহেতু এক্স নেগেটিভ তার মানে কি দ্বিতীয় শর্ত, প্রথম শর্তটা কাজ করবে। টি অফ এক্স এর বদলে কত লিখবো? এক্স মাইনাস হাফ, এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স। আবার ওয়াই এর মান দিব, যেহেতু এইটার আগে মাইনাস আছে, ওয়াই এর যে যেটা লিখবো এই মাইনাসেরটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই দিলাম। ওকে, এখন খেয়াল করো, আমার কাছে হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটার মান আগে আমরা আলাদা করে বের করবো। তাইলে ই টু দি পাওয়ার এক্স এর মান কত? 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই যখন মান বের করবো তখন কি হবে, ব্র্যাকেট দিলাম 1 প্লাস ওয়াই বাই ফ্যাক্টোরিয়াল 1, ওয়াই স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু ইনফিনিটি দিব। তাইলে দেখো ব্র্যাকেট যদি উঠাই তাহলে এই ওয়ান এবং এই ওয়ান কাটা যাবে। এখানে ফ্যাক্টোরিয়াল 1 এর এক্স আছে, এখানে ওয়াই আছে, তাইলে আমরা কি লিখতে পারি, এই যে এইটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 বাই 1 এটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে দ্বিতীয় পদ, এটার দ্বিতীয় পদ লিখবো, যেহেতু এটার আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠাই দিলে কি হবে, এগুলা সব কি হবে, মাইনাস হয়ে যাবে। আমরা কি এই লাইনটা বুঝতে পেরেছি কিনা? এটা কি বুঝতে পেরেছি? বুঝছি স্যার। ওকে। জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, আমরা
তাহলে এই যে সিরিজের যে মানটা আসছে সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এই মানটা আমি এখন 3 নং সমীকরণে যদি বসাই, 3 নং সমীকরণে যদি এই মানটা বসাই তাহলে আমার আসবে এইভাবে। দেখো কিভাবে আসতেছে। হ্যাঁ, 3 নং সমীকরণে যদি আমি মানটা বসাই তাহলে বাম দিকে থাকবে নর্ম অফ পি এক্স মাইনাস টি ওয়াই, আর ডান দিকে থাকবে এই যে এইটা, আর এইটার পুরাটা মান হচ্ছে এইটা নাকি, যেটার এটা আমরা বসাচ্ছি, এই যে এক্স মাইনাস ওয়াই বসাইলাম, আর এই পুরা মানটা আমি কি করলাম এখানে বসাই দিলাম। এতটুকু তো বোঝা গেছে নাকি? এখন খেয়াল করো, এইখানে এটা এক্স মাইনাস ওয়াই, আর আরেকটা আছে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুইটার বিয়োগ করলে কত হবে? হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে কিনা? এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে হাফ এক্স মাইনাস ওয়াই। তাহলে হাফ এক্স মাইনাস ওয়াই কমন নাও, তাহলে কত? ওয়ান মাইনাস হাফ হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু হাফ হবে। আমার কথা বোঝা গেছে? তার মানে এই যে দেখো, এই বুঝছি। দুইটা বিয়োগ করে আমরা এটা পেয়েছি, আর বাকিগুলো যা আছে তা লিখে দিচ্ছি। ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার, জি বুঝছি। স্যার। ওকে। এখন খেয়াল করো, এই যে এই তাহলে এইটার পুরাটার নর্ম ছিল, এই যে দেখো এখানে দুইটা রাশি, একটা হাফ এত, আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নর্ম আরেকটা রাশি নাকি, দুইটার বাইরে কি আছে? নর্ম আছে না? তাইলে এ বি এর নর্ম সমান কত? নর্ম এ গুণ নর্ম বি লেখা যায় নাকি যায় না? তাহলে ওই দুইজনকে আমি আলাদা করে এই একটা নর্ম আকারে লিখলাম, এটাকে আর একবার নর্ম আকারে লিখলাম। এটা বুঝেছি কিনা? বুঝেছি। বুঝছি স্যার। এখন দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই হাফ এবং আরেকটা গুণ আছে, এবং এটা কি বিয়োগ আকারে আছে। তার মানে এই দুইজনের গুণ থেকে এক্স মাইনাস ওয়াই বড়। কেন বড়? কারণ এখানে এক্স মাইনাস ওয়াই এর সাথে কত গুণ আছে? হাফ। তাইলে হাফ বড় না ফুল বড়? ফুল বড়। তারপরে এখানে যে রাশিটা আছে সেটা আবার কি আকারে আছে? বিয়োগ আকারে আছে। বিয়োগ আকারে থাকলে তো সে আরো ছোট হবে। তার মানে এই ফুল রাশিটা এক্স মাইনাস ওয়াই থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে নাকি? বলা যায়? এটা বলা যায় কিনা দেখো তো। আমার যাই কথা স্যার। বুঝেছ? এটা বুঝেছো কি এই কথাটা? এই যে দেখো এইখানে যে রাশিটা আছে, এইখানে আমাদের যে রাশিটা আছে, এই যে এইখানে আমার এক্স মাইনাস ওয়াই এর নর্মের সাথে হাফ। হাফ মানে ওয়ান এবং হাফ কে বড়? ওয়ান বড় না? তার মানে এক্স মাইনাস ওয়াই থেকে হাফ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই কে আমি বড় রাখলাম। সাথে এটা গুণ আকারে আছে, এটা যেহেতু নেগেটিভ আকারে আছে তাহলে এটা কি হবে? এটা ছোট হবে। তো সেজন্য আমি এটাকে বড় রাখতেছি। কারণ দ্বিতীয় শর্তের জন্য, দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্তে এক্স এবং ওয়াই কে আমরা নেগেটিভ ধরছিলাম, এখন পজিটিভ ধরে আবার যখন দেখি তখন এটা আসে। তাহলে দেখো, উভয় ক্ষেত্রে টি এর সকল মানের জন্য অত শর্ত সিদ্ধ হয়, কিন্তু এইখানে আমার আহ বানাক উপপাদ্য অনুসারে কি থাকার কথা? কে ইন্টু এক্স মাইনাস ওয়ান নর্ম থাকার কথা না? এটা বানাকের উপপাদ্য অনুসারে শর্তটা এরকম হওয়ার কথা ছিল না? জি স্যার। এখন কে এর মান কত হওয়ার কথা ছিল? এক থেকে ছোট। কিন্তু এই সিচুয়েশনে দেখো কে এর মান কত? কে এর মান ওয়ান। কে এর মান কত হয়ে যাচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে, যা অতএর সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব এত দ্বারা সংজ্ঞায়িত আর এর চিত্রটি কি নহে? সংকুচন নহে। অর্থাৎ এটা বানাক সংকুচন নীতি মেনে চলে না। অতএব এটার স্থিরকৃত বিন্দু পাওয়া যাবে না। আমার কথা বোঝা গেছে? বুঝেছো? জি স্যার। ওকে। জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তাহলে নাকি? এরপরে মান বের করা হয়েছে। মান বের করাটা মনে হয় তোমরা দেখে নিলে পারবা। আমার কথা বুঝেছো? মান বের করাটা যেহেতু শীট দিয়েছি, মান বের করাটা দেখলেই পারবা। ওকে। আচ্ছা এখন স্যার, বাকি আচ্ছা স্যার। থাকলো নাকি না, বা মান বের করাটা বুঝে যা লাগবে? না স্যার, লাগবে না। স্যার ওকে। লাগবে না স্যার। লাগবে স্যার। লাগবে না তো নাকি? না লাগবে? জি না স্যার, লাগবে না।
ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে একটা থিওরি আছে, মোটামুটি বড় থিওরি, এবং এটা আসবে, এটা এক এক সময় মেট্রিক দিয়ে আসে, এক এক সময় নর্ম দিয়ে আসে। তো ওই থিওরিটা আমরা আজকে মনে হয় প্রমাণ করতে পারবো না, দেখি। এটা তো বিশাল লম্বা। এই যে থিওরিটা হচ্ছে এটা: সম্পূর্ণ মেট্রিক জগতে, নর্ম জগতে বানান সংকুচন নীতি বা উপপাদ্য বর্ণনা করো। এই যে বিশাল লম্বা আছে, এটা আমরা কালকে পড়ি, ঠিক আছে? আজকে সময়ও নাই, আজকে জি 2 মিনিট মাত্র বাকি আছে, আমরা স্যার। কালকে এটা শেষ করব। আর এই থিওরিটা শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু ফাংশনাল শেষ হয়ে যাবে। আমার কথা বুঝেছো? এরপরে আমরা টপোলজি থেকে বেছে বেছে আমরা ফাংশনাল থেকে বড় প্রশ্ন চারটা, ছোট প্রশ্ন চারটা আনসার করতে পারবো। আমি যা পড়াইছি, আমি যা শীট দিয়েছি, এখান থেকে বড় প্রশ্ন চারটা, ছোট প্রশ্ন চারটা আনসার করতে পারবা। ওকে। এখন আমার দরকার হচ্ছে 5টা প্রশ্ন, 5টা বড় প্রশ্ন, 5টা ছোট প্রশ্ন। আমরা টপোলজি থেকে খুব কম পড়বো, বেছে বেছে আমরা কিছু টপিক পড়বো যেটা থেকে আমরা 5টা, আরেকটা বড় প্রশ্ন, আরেকটা ছোট প্রশ্ন আনসার করতে পারি। কারণ টপোলজিতে টাফ, টপোলজিতে আমরা অত বেশি সময় দিব না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমরা 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 জি স্যার। ফাংশনালের উপর ফোকাস করবো, ফাংশনালটা টপোলজি থেকে অনেকাংশে সহজ। আর আরেকটা কাজ হচ্ছে, আমরা আমাদের যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিছে, আমার মনে হয় এই ডেটটা আবার রিসাফল হবে, নিশ্চিত থাকো। কারণ পরীক্ষার যে গ্যাপ নাই, এই গ্যাপটা আবার দিয়ে দিবে। আমার মনে হয় যে যতটুকু জানি, এটা গ্যাপ দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর সময় যেভাবে আছে সেইভাবে পড়লে এখন আমরা যদি এটা ওই যে টপোলজিতে একটু মনে করো 2-3টা ক্লাস দিয়ে শেষ দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে তোমরা হাইড্রোটা মানে সময় দিতে পারবে। হাইড্রোতে প্রিপারেশন কিরকম আছে নাই সেটা আমার একটু বললে ভালো হতো। নাই স্যার। হ্যাঁ, স্যার হাইড্রো পড়ছি না স্যার বেশি। হাইড্রো কিন্তু একটু টাফ, কিন্তু ওইটাতেও একটু ভালো করা যাবে। গত বছর ওই যে রিয়াজুলরা আমার কাছে হাইড্রো পড়ছিল, কিন্তু তারা ওই যে আমার শিট ফলো করে পড়ছিল, তাদের সবগুলো কমন পড়ছিল। আমরা এইবারও এইভাবে পড়বো। তো টপোলজি ফাংশনাল যেহেতু আমার 5টা আনসার করার মতো হয়ে যাচ্ছে, তাহলে এখানে এত টেনশন করার দরকার নাই। আমরা এটা তাড়াতাড়ি শেষ করে আমরা মনে করো হাইড্রোতে সময়টা দিলে আমাদের জন্য মনে হয় ভালো হবে নাকি? ওকে। জি স্যার। জি স্যার। তাহলে জি আজকে স্যার। আমরা শেষ দিয়ে দিই, আর কালকে আমরা সেম টাইম পড়বো 9টায়। ওই থিওরিটা পড়ে ফেলবো, আর টপোলজি যদি কিছু বেসিক পড়া শুরু করি তাহলে শুরু করবো, নাহলে একটা থিওরি পড়ে কালকে শেষ দিব আর কি। পর থেকে আমরা শুরু করবো আমাদের এই যে টপোলজি, ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে আজকে শেষ দিলাম, হ্যাঁ। ওকে। জি স্যার। আর আমি ওই যে গত ক্লাস এবার এবং কথা এই বলুন। ক্লাস দুইটাই আর একটু পরে মানে আপলোড করে দিব, আর শীট তো যেহেতু দিয়ে দিছি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে শেষ দিচ্ছি, হ্যাঁ। স্যার। জি ওকে। স্যার। ওকে, ঠিক আছে। আদাব আদাব স্যার। স্যার। আদাব, আদাব, আদাব। স্যার। আদাব। স্যার ঠিক আছে, শাওন, ভালো থাকো। ওকে। স্যার কত ক্লাস? জি।